কল্যাণী ইউনিভার্সিটি থেকে ডিওডিএল মেথডে যারা হিস্ট্রিতে সেমিস্টার 1-এ পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ছোট্ট ক্লাসটি নিয়ে এলাম। আজকের এই ক্লাসটিতে আমি মূলত তোমাদের যে কোর 101 এই যে পেপারটি রয়েছে তার যে প্রথম অধ্যায়ের একটি সাব টপিকস নিয়ে ডিসকাস করব, সেটি হলো স্কোপ অফ হিস্ট্রি। ইতিমধ্যে আমি প্রথম যে লেকচারটি দিয়েছিলাম সেখানে কিন্তু মিনিং অফ হিস্ট্রি এর উপরে আলোকপাত করেছিলাম এবং সেখানে নানান ধরনের এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে ইতিহাসের অর্থ কী, ইতিহাস বলতে আমরা কি বুঝবো সেটি অলরেডি আমি এক্সপ্লেন করেছি। আজকের এই ব্যাখ্যার মধ্যে আমি তোমাদের সামনে যেটি রাখবো যে এই যে আমরা ইতিহাস পড়াশোনা করছি সেই ইতিহাস পঠন পাঠনের স্কোপ বা ইতিহাস অনুসন্ধানের স্কোপ বা ইতিহাসের যে বিষয়বস্তু সেটি কি সর্বস্তরে একই পর্যায়ে ছিল নাকি সময়ে সময়ে সেটা বিবর্তিত হয়েছে, তার সার্বিক দিক আমরা ডিসকাস করব। ইতিহাসের পরিধি আমরা যদি একটু ভেঙে ভেঙে ডিসকাস করি তাহলে কিন্তু বোঝা যাবে যে সব সময় কিন্তু এই ইতিহাস এর পরিধি একই মাত্রায় থাকেনি। প্রাচীন পর্যায়ে যদি আমরা অবলোকন করি, প্রাচীন যুগের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখতে পাবো সেখানে ইতিহাস বলতে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা গুরুত্ব পেয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলো মূলত ইতিহাসের পাতায় জায়গা পেয়েছে। বিশেষ করে যুদ্ধ, কোনো সাম্রাজ্যের উত্থান, তার পতন, রাজার রাজকীয় কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি। হেরোডোটাস থেকে শুরু করে থুকিডিডিস এবং লিভি থেকে শুরু করে ট্যাকিটাস, প্রাচীন কালের বিখ্যাত ঐতিহাসিক বা গবেষকদের যদি কর্মকাণ্ড দেখো, তাদের ইতিহাস রচনা দেখো, তাহলে বারে বারে এই কথাটাই যথার্থ বলে মনে হবে যে হ্যাঁ, একটা সময় ছিল যেখানে ইতিহাস মানে মূলত রাজনৈতিক ইতিবৃত্তের বর্ণনা, অতীত রাজনৈতিক ব্যবস্থাপনার কাহিনী কিন্তু বারবার ঘুরে ফিরে স্থান পেয়েছে। কিন্তু সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ইতিহাসের যে স্কোপ, তার যে পরিধি, সেটা কিন্তু সম্প্রসারিত হয়েছে। যদি আমরা মধ্যযুগের দিকে তাকাই তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাবো যে এই পর্যায়ে কিন্তু ধর্মীয় বাতাবরণের প্রভাব অত্যন্ত মাত্রায় ছিল এবং বিভিন্ন বিষয়ের উপর যেমন ধর্মীয় চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি ছাপ রেখেছিল, একইভাবে কিন্তু ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রে, ইতিহাস লেখালেখির ক্ষেত্রে, ইতিহাসের পাতায়ও কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ প্রাধান্য পেয়েছে এবং সেখানে কিন্তু ধর্মীয় ব্যাখ্যা, কোনো ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যার পেছনে ধর্মীয় অ্যাঙ্গেলের যে ব্যাখ্যা সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ হতে দেখি, আমরা প্রত্যক্ষ করি। যে কারণে মধ্যযুগীয় যে ইতিহাস অনুসন্ধান, যে কারণে মধ্যযুগীয় যে ইতিহাসের রচনা, সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষতার ছাপ খুব একটা খুঁজে পাওয়া যায় না, বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা আমরা হতে দেখি। যেমন ধরো, আমরা ভারতবর্ষের একটা এক্সাম্পল তোমাদের কাছে দিতে চাইবো। আলাউদ্দিন খলজি, তিনি একজন অসাধারণ একজন ওয়ারিয়ার ছিলেন, আমরা প্রত্যেকে জানি। সেই আলাউদ্দিন খলজির কেন এতটা সাফল্যমণ্ডিত হলেন, কেন এতটা তিনি সাকসেস পেয়েছিলেন, সেটা ব্যাখ্যা করতে গিয়ে মধ্যযুগীয় ঐতিহাসিকদের একাংশ এই মর্মে বক্তব্য রেখেছিল যে তার উপরে সুপার ন্যাচারাল পাওয়ার, সেটাকে আমরা ঈশ্বর, আল্লাহ, গড, হোয়াট এভার ইট ইজ, আমরা যাই বলি না কেন, তার একটা আশীর্বাদ ছিল, তার একটা সমর্থন ছিল, দ্যাটস ওয়াই তিনি এতটা সাকসেস পেয়েছিলেন। এরকম হাজার একটা ঐতিহাসিক ঘটনা আছে যার উপরে কিন্তু আমরা দেখব যে কোনো ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা করা হচ্ছে সেটা কিন্তু ধর্মীয় অ্যাঙ্গেল থেকে, কোনো ধর্মীয় যুক্তি নিরিখে। কিন্তু পরবর্তীকালে আবার ইতিহাসের এই স্কোপ বা পরিধি কিন্তু পরিবর্তিত হতে দেখেছি। বিশেষ করে যখন নবজাগরণের সূত্রপাত ঘটলো, সেই পর্যায়ে চিন্তাভাবনার একটা র্যাডিক্যাল পরিবর্তন আমরা দেখেছি এবং তার একটু পরে পরে আমরা যখন এনলাইটেনমেন্টের পর্যায়ে দেখেছি, যখন আমরা জ্ঞানদীপ্তির পর্যায়ে দেখেছি, তখনও কিন্তু ইতিহাসের পরিধি বা স্কোপ সম্প্রসারিত হয়েছে। আমরা প্রত্যেকে ভলতেয়ারের, প্রখ্যাত ফরাসি দার্শনিক ভলতেয়ারের নাম শুনেছি, বিখ্যাত জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কের নাম শুনেছি। এই সমস্ত বিখ্যাত প্রখ্যাত ঐতিহাসিক দার্শনিকদের হাত ধরে কিন্তু ইতিহাসের স্কোপ পরিধি কিন্তু বদলে গেছে এবং ইতিপূর্বের যে ধর্মীয় দৃষ্টিকোণের যে ঐতিহাসিক ব্যাখ্যা, তার পরিবর্তে ধর্মনিরপেক্ষ, তার পরিবর্তে ইতিহাসের উপাদান ভিত্তিক যে ব্যাখ্যা ইতিহাসের পাতায় কিন্তু ক্রমশ গুরুত্ব পেতে শুরু করেছে। একটা বিষয় তোমাদের একটু মনে করিয়ে দিতে চাইব। লিওপোল্ড ভন র্যাঙ্ক একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে একজন ঐতিহাসিকের কাজ হলো এটা, একজন ঐতিহাসিকের কর্তব্য হলো এটা,
ইতিপূর্বের ইতিহাস বা ঐতিহাসিক ইতিবৃত্ত ঠিক যেমনটি ছিল ঠিক সেই রকমভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা, তুলে আনা, ইতিহাসের পাতায় এক্সপ্লেন করা একজন ঐতিহাসিকের মূল কাজ। আর একটা বিখ্যাত কথা বলেছিল, ইতিহাস চলবে ইতিহাসের পথ ধরে, তাতে দেশ এবং দশের লাভ লোকসান দেখলে চলবে না। অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে ইতিহাস পুনর্গঠন, ইতিহাসের রচনা এবং আরও যে যে বিষয়গুলো এই ভলতেয়ার, এই লিওপোল্ড ভন র্যাঙ্ক এবং আরও হাজার একজন ঐতিহাসিক, বিশেষ করে জ্ঞানোদীপ্তের পর্যায়ে এবং তার পরবর্তী পর্যায়ে বিশেষ করে আধুনিক যুগে যে দৃষ্টিভঙ্গি অ্যাপ্লাই করেছিল, তাতে করে কিন্তু ইতিহাসের স্কোপ বা পরিধি যাই বলি না কেন উত্তর সম্প্রসারিত হয়েছে। আর আজকের আমরা যে সময়ে বিরাজ করছি, আমরা যারা ইতিহাস পঠন করছি, আমরা প্রত্যেকে জানি ইতিহাস কিন্তু আর সেই প্রাচীন যুগের মতো সেই জায়গায় থেমে নেই যেখানে ইতিহাস মানে শুধুমাত্র রাজনৈতিক ইতিবৃত্ত, ইতিহাস মানে শুধুমাত্র রাজার অ্যাক্টিভিটি, যুদ্ধ, শান্তি ইত্যাদির মধ্যে সীমিত নয়। ইতিহাস বলতে আজকের সংস্কৃতির ইতিহাস হতে পারে, ধর্মের ইতিহাস হতে পারে, রাজনৈতিক ইতিহাস হতে পারে, অর্থনৈতিক ইতিহাস হতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও তার নানান শত সহস্র রূপ সম্প্রসারিত হয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে। কাজেই ইতিহাস বা তার স্কোপ বা তার পরিধি নিয়ে আমরা যখনই একটা পঠন শুরু করব, তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ এবং মধ্যযুগ থেকে আজকের এবং যেদিকে পুরো ব্যাপারটা প্রবাহিত হয়ে চলেছে, তাতে করে কিন্তু ইতিহাসের পরিধি ক্রম প্রসারিত এবং আগামী দিনে আরও সম্প্রসারিত হবে, তার স্কোপ আরও বেশি সম্প্রসারিত হয়ে চলেছে। এই বিষয়টি কিন্তু সার্বিকভাবে আমাদের বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। তো আরও একবার বলবো, যারা কল্যাণী ইউনিভার্সিটি থেকে ডিওডেল মেথডে মূলত হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো, বিশেষ করে সেমিস্টার 1-এ, তারা প্রত্যেকে এখান থেকে, এই চ্যানেলটি থেকে তোমরা প্রতিনিয়ত কিন্তু অধ্যায় ভিত্তিক বিভিন্ন টপিকস ধরে ধরে ব্যাখ্যা যেমন পাবে, সেই সঙ্গে এই সমস্ত অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্নগুলো আগামী দিনে আসতে পারে সেই সংক্রান্ত তথ্য তোমরা পাবে। সুতরাং আগামী দিনে ফাইনাল এক্সামে অ্যাপিয়ার হওয়ার ক্ষেত্রে কিছু সাজেস্টিভ বিষয়ও কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো করে তৈরি হও, খুব ভালো রেজাল্ট করো, জীবনের প্রত্যেকটা স্বপ্ন তোমাদের পূরণ হোক, এই ছোট্ট আশা রেখে আমি আমার ক্লাসটি শেষ করলাম।